দাগ নম্বর গুলো জেনারেল আজিজ আহমেদের নামের দাগ নম্বর কিনা এই জমিগুলোর, সেটা কিন্তু আমার জানতে হবে। কারণ আমি মতিউর রহমান সাহেবকে ভালো করে চিনি, 2 মতিউর রহমান আছেন এই দেশে। যে জেনারেল আজিজের ব্যক্তিগত নামে কি ধরনের অর্থ সম্পদ আছে সেটার প্রমাণ না পাওয়া পর্যন্ত মিডিয়াতে একজন সাবেক সেনাবাহিনী প্রধানকে এরকম ভাবে স্টিগমাটাইজড করা আমার মনে হয় সঠিক হচ্ছে না। এইখানে যে জিনিসটা হচ্ছে যে ব্ল্যাক মানি হোয়াইট করা, ব্ল্যাক মানি হোয়াইট করার ব্যাপারে একটা কন্ডিশন আরোপ করা দরকার, এবং সেটা শক্ত কন্ডিশন। ব্ল্যাক মানি হোয়াইট তখনই করতে পারবে যে যারা হোয়াইট করতে চায় তারা এই দেশের মানুষের সার্ভিস সেবার প্রতি কি অবদান রাখবে সেই জায়গাটা এখানে বিভিন্ন ভাবে হতে পারে। যেমন আগেকার ব্রিটিশ আমলের একটা কথা বলি, এটা কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক কথা। ব্রিটিশরা একটা ইয়া করেছিল জমিদারি সিস্টেম, তারা আগেও ছিল মুঘল আমলে, কিন্তু ব্রিটিশের জমিদারি ছিল অভিনব। সেটা হলো ব্রিটিশরা শক্ত মানে নিজেরা কষ্ট করে ট্যাক্স আদায় করবে না। এটা হাসনাত ভাই আপনি ভালো জানেন, কারণ আপনি আইল্যান্ড ফিনান্সের লোক, আপনি খুব ভালো জানবেন। তারা একটা মধ্যসত্ত্বী ভোগী মানে কমিউনিটি বা ক্লাস বসিয়েছিল, যাদেরকে বলা হয় নতুন জমিদার, মানে ব্রিটিশ আমলের জমিদার। তারা খাজনা আদায় করত এবং একটা অংশ সরকারকে দিত, ব্রিটিশ রাজকে পে করত। হ্যাঁ, তো সেইখানে দেখা গেল ব্রিটিশরা যেটা বুঝতে পারতো যে জমিদাররা বহু কিছু করে, হ্যাঁ 2 নম্বরই করে, অনেক বেশি ট্যাক্স আদায় করে, এবং আমাদেরকে যে দেয় তাতে দিয়েও তাদের অনেক প্রফিট থাকে। তখন তারা কিছু কিছু জিনিস ইম্পোজ করেছিল যে আমরা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা এই দুটো জিনিস দেখবো না, এটা তোমরা যারা জমিদাররা আছো তোমরা দেখবা, সেটা এই জনকল্যাণমূলক কাজগুলো তোমরা করো, কারণ তোমরা এখানে বেনিফিট পাচ্ছ। হ্যাঁ, তো সেই জন্য যারা কালো টাকাকে সাদা করবে তারা এক ধরনের সুযোগ নিচ্ছে, এবং তাদের উপরও সরকার এইসব দায়িত্ব, কারা কারা কালো টাকাকে সাদা করছেন তাদের একটা তালিকা আছে, সেই তালিকাভুক্ত মানুষগুলোর উপরে এই এই জনসেবামূলক কিছু দায়িত্ব দিতে হবে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান গড়া, স্বাস্থ্য মানে ইনস্টিটিউট, মানে কি বলা যায় যে হেলথ কেয়ার সেন্টার, যেখানে গ্রামে এখনো কিন্তু শিক্ষা ব্যবস্থা উন্নত না, তো তাদেরকে এই দায়িত্ব দেওয়া হোক যে মানসম্মত স্বাস্থ্য ক্লিনিক বা হেলথ ক্লিনিক তারা তৈরি করবে। ওইখানে শিক্ষা ব্যবস্থার জন্য তারা স্কুল তৈরি করবে, কলেজ করতে পারে যেখানে দরকার, এখনো দরকার আছে, আমাদের অনেক প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন এখনো, এবং সেখানে অনেকটি কারণ হবে এই প্রতিষ্ঠানগুলো তৈরি হলে অনেক মানুষের চাকরি হবে, কারণ সবাই তো আর এমএ পাস করতে পারে না। স্বাস্থ্য কেন্দ্র তৈরি হলে সেখানে স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ধরনের পদ আছে, নার্সের পদ আছে, আরো অন্যান্য ম্যানেজমেন্টে অনেক লোক লাগে, তখন কর্মসংস্থান বাড়ে। আর শিক্ষাক্ষেত্রেও তাই, যারা বিএ পাস করেছে তারা ওইখানে বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, মেয়েরা এলাকায় যদি স্কুল প্রতিষ্ঠিত হয়, ওই এলাকার ধরেন আপনার গ্রাজুয়েট মেয়েরা বা ইন্টারমিডিয়েট মেয়েরাও সেখানে শিক্ষকতা করতে পারে। প্রাথমিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি করতে হবে এমন কোনো কথা নাই, সেগুলো অনুদানের মাধ্যমে চলতে পারে। তো এইগুলো কালো টাকা যারা সাদা করে তাদের উপরে এই দায়িত্বটা দেওয়া দরকার। ব্রিটিশরা এই আইনটা পুরো এই আইন করে নাই, এটা এক ধরনের আইন বহির্ভূত এক ধরনের আইন করে নাই, কিন্তু এটা আইনের বাইরে এক ধরনের অলিখিত বিধান তৈরি করেছিল। সরকারও এইগুলো করে আমার মনে হয় যারা অঢেল সম্পদের মালিক হয়েছে তাদের কাছ থেকে সেবা আমরা নিতে পারি। এই হলো বাজেটের উপরে। আর আরেকটা জিনিস হলো এই স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমি বলবো, হ্যাঁ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হওয়া দরকার, এবং হাসপাতালগুলোতে এখনো আমাদের ডাক্তাররা উন্নত চিকিৎসা দিতে পারছে না, এটা ফ্যাক্ট। তারা কিছু কিছু জায়গায় হয়তো একটা ইয়া করেছে, মানে মানে এক্সপার্টাইজ ডেভেলপ করেছে, কিন্তু ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে ভালো, এটা অবশ্যই। তবে হ্যাঁ, একটা জিনিস সরকারকে ক্রেডিট দিব যে কোভিড এর সময় সরকার এটা আমি মনে করি অনেক দক্ষতার সাথেই করেছে, মোকাবেলা করেছে। কিন্তু প্রাত্যহিক যে ব্যবস্থাটা, যে প্রতিদিন যে মানুষ যাচ্ছে, রোগীরা আসছে, সেইখানে হসপিটালের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত না। সেখানে আমি মনে করব যে যদি বাজেট এখানে বেশিও লাগে, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা দুটো জায়গা, শিক্ষা এবং স্বাস্থ্য খুবই জরুরি, এই দুটো জায়গায় এই বাজেটের টাকা আমার মনে হয় যদি বেশি দিতে হয় লাগবে, এইটা জাতির জন্য খুবই প্রয়োজন। আর এখানে আজিজ আহমেদ সম্পর্কে বলা হয়েছে, এই কথাটা শেষ করি, আমি আমার বক্তব্যটা শেষ করব। মানব জমিনের রিপোর্ট আমি দেখেছি,
রিপোর্টটা দেখলেই বলতে হবে না, আমি বলবো না যে এই রিপোর্ট সত্যি। কতটা সত্যি এটা প্রমাণ সাপেক্ষ। এটা আমি আগেও টক শোতে বলেছি, আগে ইনভেস্টিগেশন হোক। আমি দাগ নম্বর উঠিয়ে দিলাম যে হাসনাত ভাই রাজশাহী নিউ টাউনে প্রচুর জায়গা আছে, দাগ নম্বর উঠিয়ে দিলাম। এই দাগ নম্বর গুলো জেনারেল আজিজ আহমেদের নামের দাগ নম্বর কিনা এই জমিগুলোর, সেটা কিন্তু আমার জানতে হবে। কারণ আমি মতিউর রহমান সাহেবকে ভালো করে চিনি। দুই মতিউর রহমান আছেন এই দেশে, একজন হলেন প্রথম আলো আর একজন হলেন মানব জমিনের। মানব জমিনের যে মতিউর রহমান তিনি এই রিপোর্টটি করেছেন। এখানে আমি সিরিয়াসলি কথাটা বলছি যে মতিউর রহমান যে জিনিসগুলো উল্লেখ করেছেন সেইগুলো আজিজ আহমেদ নিজে ওন করেন কিনা সেইগুলা আগে জানতে হবে। তার পরিবারের বিভিন্ন সদস্যের থাকতে পারে, সেই দায় উনি নেবেন কেন? আজিজ আহমেদের ব্যক্তিগত নামে, আমি শেষ করি, আজিজ আহমেদের ব্যক্তিগত নামে যে সম্পত্তি দেওয়া হয়েছে এগুলোকে আসলেই তার ব্যক্তিগত নামে কি না এটা আগে প্রমাণ হোক। আমি শেষ করি না, আমি শেষ করলে আপনি কথা বলতে পারবেন। আমি বলছি ফরহাদ ভাই প্রশ্নটা শুনে নে। হ্যাঁ, যে হাসান ভাই বলেন। আমি বলছি যে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই নিউজটার সত্যতা যাচাই করবে কে? সরকারি সংস্থা, দুদক, তারপরে অন্যান্য যে সংস্থা। এটা তো আমরা করতে পারবো না। আমিও আপনার সাথে শুধু এইটুকু সাপ্লিমেন্ট করে বলছি যে সরকার দ্রুত সময়ের মধ্যে যে নিউজটা পত্রিকায় এসেছে সেটা তদন্ত করবে এবং তদন্ত করে জাতিকে সঠিক তথ্যটা দেবে। এটি এই আবেদনটা রাখছি আপনার মাধ্যমে। আমি সেটাই বলছি যে কোন একটা রিপোর্ট আমি এনামুল হক মুনিরের, আমি শেষ করি, আমি কি বেশি সময় নিয়ে নিয়েছি? আমি এনামুল হক মুনিরের, আমি একটা কথা যাই, এনামুল হক মুনির সম্পর্কে বললাম যে এনামুল হক মুনির তার এলাকায় বা ঢাকা শহরে তার অনেক সম্পত্তি আছে, দাগ নম্বরও উঠিয়ে দিলাম। এরকম দাগ নম্বর উঠানো যায়, কিন্তু প্রশ্ন হবে আপনি যেটা বলছেন হাসনাত ভাই যে আগে লেট দ্য ম্যাটার্স বি ইনভেস্টিগেটেড। তা ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি বেরিয়ে আসে যে জেনারেল আজিজের ব্যক্তিগত নামে কি ধরনের অর্থ সম্পদ আছে, সেটার প্রমাণ না পাওয়া পর্যন্ত মিডিয়াতে একজন সাবেক সেনাবাহিনী প্রধানকে এরকম ভাবে স্টিগমাটাইজড করা আমার মনে হয় সঠিক হচ্ছে না। কারণ আমি একটা জিনিস জানি, জেনারেল আজিজ আহমেদের সময় মিলিটারি খুব ডিসিপ্লিন ওয়েতে ছিল, ডেফিনেটলি। এবং সামরিক বাহিনীতে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা আছে, বিভিন্ন ধরনের কুদেতা, কমিশন, এগুলো কখনো হয় নাই। জেনারেল আজিজ ইউজ টু কন্ট্রোল দ্য মিলিটারি উইথ এ হাই ডিসিপ্লিন, এই ক্রেডিট তাকে দিতে হবে। আরেকটি জিনিস এই যে জেনারেল আজিজ কখনো সেনাবাহিনীকে পলিটিসাইজ করেননি, যেগুলো আগে করা হয়েছে, যেগুলো পূর্ববর্তী সেনা প্রধানরা করেছেন। শুধু তাই না, তারা সেনাবাহিনীকে সরাসরি সামরিক বাহিনীকে রাজনীতিতে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে সেনাবাহিনীকে অত্যন্ত প্রশ্নবিদ্ধ করেছেন। আজিজ আহমেদ এই জায়গায় আমি মনে করব সব্যসাচী ভূমিকা পালন করেছেন, সেনাবাহিনীকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রেখেছেন এবং একটা ডিসিপ্লিন বাহিনী হিসেবে তিনি সবসময় এই বাহিনীটিকে মেনটেন করেছেন।